প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়ত আমরা ২১-এর রাতে আসলে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আমরা জানি যে আসলে করোনার সার্বিক এই বৈশ্বিক মহামারীর পরিস্থিতিতে সবসময় বেশিরভাগ সময় আমরা কথা বলতে হচ্ছে করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে। আজও যথারীতি আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে করোনা সংক্রমণের নতুন আবারও রেকর্ড হচ্ছে এবং দ্বিতীয় ধাপের যে সংক্রমণের মাত্রা সারা বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপ আমেরিকার যে সেকেন্ড ওয়েভের অবস্থান, সেখানে আক্রান্তের সংখ্যা আবারও বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। তার মধ্যে সারা বিশ্বব্যাপী নতুন একটা সুখবরও রয়েছে। আমরা জানি যে প্রতিষেধক অর্থাৎ টিকা আবিষ্কারের অগ্রগতির জায়গাগুলো নিয়ে গত সপ্তাহে বেশ আলোচনা ছিল সারা বিশ্বব্যাপী, বিশেষ করে ফাইজারের যে টিকা আবিষ্কার সেটি নিয়ে। এবং সেই সাথে আমাদের যে এখন যে অবস্থান, সামনের দিনগুলোতে যদি এই প্রকোপ বাড়ে, সেই জায়গায় আসলে আমরা কতটুকু প্রস্তুত আছি, কতটুকু সচেতন আছি বা কী করণীয়, সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে ভ্যালি ২১ রাতের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আমাদের সাথে ওয়েবিনারে সংযুক্ত আছেন ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আরও সংযুক্ত আছেন সাদেক আহমেদ সৈকত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করব আমাদের স্টুডিওর অতিথির কাছ থেকে, অধ্যাপক ডক্টর এম.এ. আজিজের কাছ থেকে। ডক্টর আজিজ, আমরা একটু বৈশ্বিক অবস্থানে বাংলাদেশের অবস্থানটি দর্শক উদ্দেশ্যে আবার একটু তুলে ধরতে চাই। সর্বশেষ তথ্য অনুযায়ী সারা বৈশ্বিক যে অবস্থান, সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪০,০০,০০০-এর বেশি। ১,৩১,০০,০০০ প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত সারা বিশ্বব্যাপী, এবং ৩,৭৬,০০,০০০ লোক সুস্থ হয়ে গেছেন। এবং বাংলাদেশের প্রেক্ষাপটটি গত ২৪ ঘন্টার যে ঘোষণা অনুযায়ী, সেটি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩০,০০০, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬,১৭৩, এবং ৩,৪৭,০০০-এর বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বা সুস্থ আছেন, এরকম একটি তথ্য রয়েছে। এবং এই যখন বৈশ্বিক এবং বাংলাদেশের অবস্থান, দ্বিতীয় ধাক্কার জায়গাগুলো নিয়ে সারা বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, প্রতিষেধক বা টিকার অগ্রগতি নিয়ে সারা বিশ্ব হইচই পড়ে গেছে, সবকিছু মিলেই প্রথমে একটু যদি অবস্থানটি ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই বৈশ্বিক মহামারীতে সেকেন্ড ওয়েভ ইউরোপ আমেরিকাতে আমরা দেখছি যে এটার প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা প্রথম ওয়েভের চেয়ে অনেক বেশি মনে হচ্ছে এখন আমাদের কাছে। আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান রিজনে, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এখনো আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আগের মতোই আছে। বাংলাদেশে এখনো আমরা যদি মনে করি, আমাদের কাছে মনে হয় যে ফার্স্ট ওয়েভ এখন চলছে আর কি। তবে আমাদের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এখন কমই আছে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সেকেন্ড ওয়েভের, যেহেতু ওয়ার্ল্ডের অন্যান্য দেশে আসছে এবং মহামারীর ক্ষেত্রে সেকেন্ড ওয়েভ আসে, এটি সত্য, এবং আমাদের দেশে আসার সম্ভাবনা আছে। যেহেতু সামনের শীত সিজন, এই শীতের প্রেক্ষাপটে আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জা এবং হাঁপানি কিংবা ব্রঙ্কাইটিস, সিওপিডি, এই সমস্ত লাংস যে ডিজিজ থাকে, এগুলো অ্যাকিউট স্টেজ দেখা দেয় এই শীত সিজনে। সেই প্রেক্ষাপটে আমাদের একটা শঙ্কার কারণ আছে যে শীত সিজনে যদি এই সমস্ত রোগের পাশাপাশি কমরবিড পেশেন্ট যারা আছে, প্লাস এই করোনা ওয়েভ যদি সেকেন্ড ওয়েভ আসে, তাহলে আমাদের দেশে মৃত্যুর ঝুঁকি অনেকটা বেড়ে যাবে। সেই প্রেক্ষাপটে সরকার মন্ত্রণালয়কে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন, এবং এই রিলেটেড যে মন্ত্রণালয়গুলো আছে তাদেরকেও প্রস্তুতির কথা বলেছেন। এবং সেই প্রেক্ষাপটেই আমি মনে করি প্রস্তুতি চলছে। পাশাপাশি আশার আলো এটাই যে আপনারা জানেন যে প্রায় ২০০টি ভ্যাকসিন নিয়ে কাজ করছে, এবং ৫৪টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, 12টি ভ্যাকসিন থার্ড ফেজে আছে, এবং 2টির রেজাল্ট আপনারা দেখেছেন যে ফাইজার তারা 90% তাদের সফলতা, এবং রাশিয়ান ভ্যাকসিন 92% সফলতার কথা বলেছে। আরও কয়েকটি ভ্যাকসিন, চীনের সিনোভ্যাক কিংবা অক্সফোর্ড ভ্যাকসিনেও তারা একদম কাছাকাছি চলে আসছে। এবং সেই প্রেক্ষাপটে আমাদের দেশের সরকারও সেই সমস্ত কোম্পানির সাথে যোগাযোগ রাখছে। অলরেডি সিরাম কোম্পানি, অক্সফোর্ডের, তাদের সাথে চুক্তি হয়েছে আমাদের প্রাইভেট একটা অর্গানাইজেশনের সাথে, এবং অন্যান্য দেশের সাথেও যোগাযোগ হচ্ছে। তা আমরা আশা করি যে এর ভিতরে আরও আমরা মাসখানেক মধ্যে আশা করছি আরও কয়েকটি ভ্যাকসিন হয়তো চলে আসবে। সেই প্রেক্ষাপটে আমাদের
সরকার নিশ্চয়ই যেভাবে যোগাযোগ রাখছে, যে সমস্ত সফল ভ্যাকসিন পাওয়া যাবে, নির্ভরযোগ্য ভ্যাকসিন, সেই সমস্ত দেশ থেকে ভ্যাকসিন আনবে। এবং আমরা আশা করি যে এই ভ্যাকসিন আসলেই আমরা একটি মানে এই করোনা কালের একটি সমাপ্তির পথে যাব বলে আশা করি। যদিও এটা অনেকটা সময়ের ব্যাপার, কবে হবে সেটা এখনো কেউ বলতে পারছে না। এবং ভ্যাকসিন আসার পরেও সেই ভ্যাকসিন বিশাল একটা কর্মযোগ্য হবে। এটার স্টোরেজ, এটার পরিবহন, টার্গেট গ্রুপ কাকে দিবে সেইগুলা, এবং সেই জনগোষ্ঠীটাকে আইসোলেট করা, কোন কাকে প্রথম দিবে, কিভাবে দিবে, সেইগুলো আসলে অনেক কর্মপরিকল্পনার ব্যাপার। সেই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিবে। তা আমার মনে হয় তারপরেও সারা বিশ্বে এই মহামারীর যে সেকেন্ড ওয়েভ চলছে, সবার একটি আশার আলো যে ভ্যাকসিন আমাদের চলে আসছে। আমরা মনে করি সামনের বছরের প্রথম দিকেই হয়তোবা ভ্যাকসিন মানুষ, সারা বিশ্বের মানুষ পেয়ে যাবে। এবং আমি মনে করি যে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে WHO যদি এটার নেতৃত্ব দেয় তাহলে এটা সফল কাম হবে। এছাড়াও আমরা দেখছি যে কোভ্যাক্স, গাভি এবং এই মানে বিভিন্ন দেশ ব্যক্তিগতভাবে যে সমস্ত কোম্পানির সাথে যোগাযোগ করবে, সেই প্রেক্ষাপটে সব দেশই আমার মনে হয় যে ভ্যাকসিন পাবে। আর আমরা মনে করি যে WHO নেতৃত্বে যিনি টানাপোড়েনটা ছিল, যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে যে WHO গ্যাপটা ছিল, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি নতুন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন, উনি ওনার পলিসি মেকাররা অলরেডি এই WHO ব্যাপারে পজিটিভ অ্যাটিটিউড শো করেছেন। আমরা আশা করি জো বাইডেন দায়িত্ব নেওয়ার পরে এই WHO সাথে যে আমেরিকার যে সমস্যাটা, সেই সমস্যাটার সমাধান হবে। এবং সারা বিশ্ববাসী আমার মনে হয় যে এইটা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল যে এই WHO যদি প্রপার নেতৃত্ব না দিতে পারে তাহলে সারা বিশ্বের একটা ক্লাসের জনগোষ্ঠী এটা সাফার করে ভ্যাকসিন নিয়ে। তা আমি নিজেও আশাবাদী যে আগামী দিনে হয়তোবা সারা বিশ্ববাসী WHO নেতৃত্বে সবাই ভ্যাকসিন পাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু অনলাইনে সংযুক্ত আছেন আমাদের সঙ্গে ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তার সাথে একটু কথা বলতে চাইব। ডক্টর লেলিন, আপনি শুনছিলেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ বলছিলেন, এবং আমরা বিশেষ করে আলোচনায় রাখতে চাই যে এই যে দ্বিতীয় যে ধাক্কাটি বা সেকেন্ড ওয়েভ হিসেবে যেটি আখ্যায়িত করছেন, সারা বিশ্বব্যাপী আবারও আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের অবস্থান আমরা সকলেই জানি, যদিও এখন পর্যন্ত আমাদের মহান আল্লাহ তাআলার রহমত আমরা একটা ভালো অবস্থানেই আছি, সারা বৈশ্বিক অবস্থান যদি আমি তুলনা করি। তারপরে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। সার্বিক অবস্থাটি যদি একটু আপনি ব্যাখ্যা করেন। ধন্যবাদ। ৮ মার্চ বাংলাদেশে করোনার প্রথম সংক্রমণ শুরু হয়, এবং এই সংক্রমণটিকে বৈশ্বিকভাবে আমরা ফার্স্ট ওয়েভ বা প্রথম ঢেউ নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ঢেউটি আসে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে প্রথম ঢেউ নিয়ন্ত্রিত হয়নি। আমরা করোনার নিয়ন্ত্রণ কখন বলি? যখন টেস্টের অনুপাতে শনাক্তের সংখ্যা ৫% এর নিচে থাকে এবং এক নাগারে সেটি ৩ সপ্তাহ থাকে। অর্থাৎ এক নাগারে ২১ দিন যদি শনাক্তের সংখ্যা ৫% নিচে থাকে, তখন আমরা তাকে নিয়ন্ত্রিত অবস্থায় বলি। আমরা জানি বাংলাদেশে গত জুন, জুলাই, আগস্টে এটি ছিল ২৩% আশেপাশে, কখনো ২৩% বেশি, কখনো কম। আর এখন এটি রয়েছে ১১% আশেপাশে। এখন ইদানিং এটি বেশিরভাগ দিনই ১১% বেশি থাকছে। তার মানে প্রথম ঢেউটি আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। অতএব এই মুহূর্তে দ্বিতীয় ঢেউয়ের কথা বলাটা মোটেই প্রাসঙ্গিক নয়। যেটি এখন ঘটতে পারে, প্রথম ঢেউ আবার ক্রমশ তার বিস্তারটা বাড়ছে। আমরা যদি কার্ভের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে একটু ঊর্ধ্বগামী হচ্ছে। প্রথম ঢেউয়ের ১১% যেখানে আসছিল সেখান থেকে একটু ঊর্ধ্বগামী হচ্ছে। এটি একটি ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টি ভ্যাকসিনের ক্ষেত্রে, এখন তো পৃথিবীব্যাপী সবচেয়ে উচ্চারিত যে শব্দগুলো, তার মধ্যে উইশফুল, হোপফুল শব্দ হচ্ছে করোনা ভ্যাকসিন। এবং ডক্টর আজিজ যথার্থই বলেছেন, 12টি ভ্যাকসিন থার্ড ফেজ ট্রায়ালে রয়েছে। এর মধ্যে অন্তত 2টো ভ্যাকসিন, ফাইজারের ভ্যাকসিন যেটির কার্যকারিতা 90% প্রমাণিত হয়েছে এবং প্রাথমিকভাবে, এবং স্পুটনিক 5 এটি 92%
প্রমাণিত হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, বেক্সিমকো ফার্মা এবং সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়া এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে আমরা কোভিশিল্ড, যেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, সেটি পাওয়ার একটি সম্ভাবনার ক্ষেত্র উন্মোচিত হয়েছে। বিষয়টি আমাদের জন্য আশাব্যঞ্জক। একই সাথে আমাদের জন্য দুঃখজনক যে প্রতিটি ভ্যাকসিন ডোজের দাম হচ্ছে $5। আমরা জানি সেরাম ইনস্টিটিউটকে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন এবং বিল গেটস, মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রচুর অনুদান দিয়েছে এবং এই অনুদানের পরে এই ভ্যাকসিনটির দাম ধার্য করা হয়েছে $3 মাত্র। কিন্তু বাংলাদেশ সেটি সাপ্লায়ার অর্থাৎ বেক্সিমকোর কাছ থেকে নিচ্ছে $5। প্রতিটি ভ্যাকসিনে $2 বেশি দিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে বেক্সিমকো যে কাজটি করবে, কোল্ড চেইন মেইনটেইন করবে, নিয়ে আসবে এবং কোল্ড চেইন মেইনটেইন করবে। আমরা জানি এই কোভিশিল্ড বা সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনটি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে রাখলেই চলে। এবং আমরা এও জানি বাংলাদেশের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, তাদের প্রায় সবগুলো ভ্যাকসিনে কিন্তু 2 থেকে 8 ডিগ্রিতে সংরক্ষণ করা হয়। অতএব এটি ফাইজারের মতো -70 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষিত করার মতো কোনো হাইটেক পদ্ধতি না। কিন্তু এরপরেও $2 বেশি দিয়ে চুক্তি স্বাক্ষরের ব্যাপারটা জনমনে প্রশ্নের উদ্রেক করেছে। আমরা বারবার বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয় এই মধ্যস্বত্বভোগীর ব্যাপারটাকে যেন পরিষ্কার করে। এই অবস্থায় ভ্যাকসিন আমরা পাবো এবং জনগণের জন্য ব্যবহারের জন্য যে সময়টি, আমরা জানি সেরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিন তৈরি করবে সেটি 50 ভাগ ভারতের জন্য রাখা হবে, বাকি 50 ভাগ পৃথিবীতে দেওয়া হবে এবং আমরা প্রথম চালানে সম্ভবত 50 লাখ ডোজ ভ্যাকসিন পাবো। এটি কবে পাবো এখনো কিন্তু নিশ্চিত না। অতএব ভ্যাকসিনটা আসবে, এটি একটি শুভ আশাবাদ। কিন্তু একই সাথে স্বাস্থ্যবিধি মানা, শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদের জীবনযাপনে করোনা প্রতিরোধী স্বাস্থ্য বিধিকে আমাদের অভ্যস্ততার অন্তর্গত করতে হবে। এটি করার জন্য আমরা একদম শুরুর দিক থেকে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষজনকে উদ্বুদ্ধ করার জন্য একটি ব্যাপক প্রচার অভিযানের কথা বলে এসেছি। একই সাথে আইনি বাধ্যবাধকতার কথা বলে এসেছি। সম্প্রতি সরকারের পক্ষ থেকে আইনি বাধ্যবাধকতার ব্যাপারটার উপর জোর দেওয়া হয়েছে, আমরা একে স্বাগত জানাই। একই সাথে একটি ব্যাপক প্রচার অভিযান গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানাই। আমরা মনে করি ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমি প্রায় সমস্ত বলছি, ব্যতিক্রম 1-2 বাদে, সব জায়গায় আমরা দেখেছি মধ্যস্বত্বভোগীরা একটা ব্যাপক পরিমাণ টাকা দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে নিয়ে যাচ্ছে। উদাহরণ দেওয়ার দরকার নেই, দুদকও এর মধ্যে নাক গলিয়েছে। আমরা প্রত্যাশা করব ভ্যাকসিন কেনাকাটায় যেন মধ্যস্বত্বভোগীদের সেরকম লুটপাটের সুযোগ না দেওয়া হয়। জি, ধন্যবাদ। জি, ডক্টর লিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত জানার জন্য। আমরা এবার একটু ওয়েবিনারে আবার সংযুক্ত হব সাদেক আহমেদ সৈকত, সাধারণ সম্পাদক বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। জনাব সাদেক আহমেদ, আপনি শুনছিলেন ডক্টর আজিজ বলছিলেন, একটা লিন চৌধুরী বলছিলেন, সবাই আসলে আমরা কথা বলছি করোনা পরিস্থিতির যে দ্বিতীয় ঢেউ এবং সার্বিক বৈশ্বিক অবস্থান, বাংলাদেশের অবস্থান। সেই জায়গাটায় এই যে আমাদের যে সচেতনতা, আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে বারবারই সতর্ক করা হচ্ছে। সম্প্রতি আমরা দেখছি যে মাস্ক পরিধানে অনেক কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা এসছে এবং তার সাথে সাথে প্রতিষেধক নিয়ে তো সারা বিশ্বে আলোচনা হচ্ছে, সেটি সমস্যা আমরা সকলেই জানি। সেটি প্রথমে একটু আপনার মতামত জানতে চাই যে সার্বিক যে বৈশ্বিক পরিস্থিতি, বাংলাদেশের অবস্থান, সেটি আপনার মূল্যায়ন আসলে কেমন? ধন্যবাদ। করোনার প্রাদুর্ভাব আজ বিশ্ব মনে হয় 1 বছর হতে চলছে এবং 9 মাস অতিক্রান্ত করছে এই ভয়াল গ্রাস থেকে। বাংলাদেশও মনে হয় 9 মাস অতিক্রম করতে চলেছে। দেখা যাবে যে এই শীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে কিন্তু এই শীতে, কারণ হচ্ছে সারা বিশ্বে কিন্তু প্রকোপটা অলরেডি বেড়ে গেছে। আপনি এর মধ্যে নজির কিন্তু দেখতে পাচ্ছেন বিশ্বে, কারণ আজকে হোপফুলি 2 লাখ প্লাস আক্রান্ত হয়েছে আমেরিকাতে।
তো এটা মনে হয় আমাদের জন্য একটি খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই যে আমেরিকা আক্রান্ত হয়েছে, বাংলাদেশ আক্রান্ত হবে না। বরং বাংলাদেশেও এর মধ্যেই পড়েছে এবং আমরা আক্রান্ত হতেই পারি। এবং তার আমরা দৃষ্টান্ত মনে হয় আমরা যদি এটা চিন্তা করি যে আপনি যদি দেখেন যে ঈদুল আজহা পর্যন্ত মনে হয় আমাদের একটা রেশিও ছিল, বাট তার ডাবল হয়ে গিয়েছে ঈদুল আজহার পরে, যখনই আমাদের লকডাউন শিথিল করা হয়েছে। আমি একটু যদি যেহেতু অলরেডি এ সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, আমি আপনাদেরকে বাস্তব একটু উদাহরণ দিতে চাই। বাংলাদেশের অফিস আদালতগুলো যান, কলকারখানায় যান, রিক্সা, বাস, গাড়ি, যেখানেই আপনি যাবেন দেখবেন যে আসলে স্বাস্থ্যবিধি মধ্যে মাস্ক, সেই মাস্কটাও কিন্তু পরা হচ্ছে না। কোলাকুলি এখন পর্যন্ত যদি আমাদের ইসলামিক ভাবে যদি বলি, আমাদের মাহফিল সেগুলোও কিন্তু হচ্ছে। তারপরে আমাদের যদি হিন্দুদের পুজোও কিন্তু হয়েছে। আমাদের স্বাস্থ্যবিধির কথা বলা হলে আসলে এই স্বাস্থ্যবিধি কোনো কিছুই মানা হচ্ছে না। এখানে আমার মনে হয় যে স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার যে সবসময় সবকিছু করবে ব্যাপারটা এরকম না। আমাদের নিজেদেরও কিছু করণীয় আছে বলে আমরা মনে করি। তার মধ্যে যদি আপনি একটু চিন্তা করে দেখেন যে সরকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মাঝে শেখ হাসিনা ঘোষণা করেছেন যে নো মাস্ক নো সার্ভিস। এটা কিন্তু একটি আশাজনক খবর আমাদের জন্য, কারণ মাস্ক কিন্তু একটাই আমাদের স্টাডিতে দেখা গেছে যে মাস্ক কিন্তু সত্যিকার অর্থেই একটি ভালো দিক, যে যেখানে আসলে দেখা গেছে যে মাস্ক ব্যবহারে অনেক অংশে কমে যায় এফেক্টেড হওয়াটা। তো আমি আসলে এখান থেকে অত কিছুতে যাব না, আমি শুধু কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাই। আসলে আমরা যদি দেখি যে জরাকীর্ণ এলাকাগুলো আমরা আসলে এই সচেতনতাগুলো যদি আমরা প্রচার করতে পারি, খুব সিম্পলি আমরা কিন্তু মাস্ক ব্যবহার করতে পারি। আপনারা সেখান থেকে আমরা কি ভাবে মাস্কগুলো ব্যবহার করতে পারি। মাস্ক কিন্তু যেহেতু বলতেছি আমরা গরিব, আমাদের মাস্ক ব্যবহার করা যাবে না। আপনি দেখেন যখন আমাদের এই যে সিচুয়েশন তৈরি হয় কোভিড 8ই মার্চ, তখন থেকে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট, অর্গানাইজেশন, সরকারিভাবে বেসরকারিভাবে, রাজনৈতিক দল, ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে কিন্তু আমরা কিন্তু সাহায্য সহযোগিতায় মানুষজন নেমে গিয়েছিল। তেমনি ভাবে যদি এই মুহূর্তে আমরা একটু পথ অবলম্বন করি, সেটা হচ্ছে যে যারা মাস্ক ইউজ করবে না, আমরা এইবারে যদি আমরা একটু সচেতনতার সহিত যদি দেখি যে রিক্সাওয়ালা মাস্ক ইউজ করছে না, তাকে যদি আমরা 4টা মাস্ক দেই এবং সেখানে যদি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার করে দেই, তাহলে কিন্তু সে 4টা মাস্ক 4 দিন ইউজ করতে পারবে। এবং আমাদের জানা আছে যে আসলে কোভিড কতদিন পর্যন্ত এটা এফেক্টেড করতে পারে এবং ওই মাস্কগুলো কোথায় রাখতে হবে সেই সম্পর্কে আমরা কথা বলতে পারি। আমার মনে হয় যে খুব বেশি কিছু করার দরকার আছে বলে মনে হয় না। তেমনি ভাবে আপনারা যদি আরেকটু চিন্তা ভাবনা করি যে আমাদের বাসায় আসলে কি করতে হবে। আমরা এফেক্টেড হচ্ছে, মানুষজন যে এফেক্টেড হচ্ছে, আপনি যদি হসপিটালগুলোতে তাকান তাহলেই আপনি বুঝতে পারছেন যে আপনার রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে আগের থেকে। তো সেখানে আমি একটুখানি দেখিয়ে দিতে চাই যে যদি যারা আসলে হসপিটালে যাচ্ছেন তারা কিছু জিনিস ব্যবহার্য থেকে একটু বিরত থাকুন। সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অর্নামেন্ট, পুরুষের ক্ষেত্রে লোহা জাতীয়, দাতব্য জাতীয় কোনো বস্তু, যে বস্তুটা আপনি ইউজ না করলেই পারেন, ঘড়ি, আপনি চশমাটা ইউজ করলেও সেটা যেন পরিপূর্ণ হয়। আমরা ফেস মাস্কের কথা বলি, এমন ফেস শিল্ডের কথা বলি, সেগুলো আমরা ইউজ করতে পারি। আপনার এগুলো সিম্পল ভাবে যদি আমরা এগুলো ইউজ করি, তাহলে আমার মনে হয় যে এগুলো আমাদের অনেক অংশে বাঁচাবে বলে আমরা বিশ্বাস করি। তো আমার মনে হয় যে এটার দিকে আমাদের লক্ষ্য রাখবে, আমাদের সরকার অলরেডি লক্ষ্য রাখছে এবং আমার মনে হয় এটা প্রচারণার দরকার, সেই প্রচারণাটা তারা করবেন বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আহমেদ শওকত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার একটু স্টুডিও ফিরতে চাই। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আমরা অবশ্যই চাই যে সচেতনতার আসলে কোনো বিকল্প নেই। প্রতিষেধক কখন আসবে, কি হবে, সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। সেটি আমরা সকলেই জানি। আমাদের মতো একটি ঘনবসতি বা জনবহুলপূর্ণ দেশে এটি আসলে খুবই চ্যালেঞ্জিং।
হ্যাঁ, কিন্তু এই যে আমাদের ভ্যাকসিন একটু আমি আলোচনা করতে চাই আপনার সঙ্গে, যে ভ্যাকসিনের যে সফলতার জায়গাটি এসছে, ভারতের সাথে চুক্তির কথা বলছিলেন, এবং আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একটি বৈশ্বিক অবস্থান প্রেক্ষাপট নিয়ে বিবেচনা করছেন, এবং আমাদের প্রাথমিকভাবে আমরা 3 কোটি ভ্যাকসিন পেতে পারি এরকম একটু আলোচনা হচ্ছে, কিন্তু কারা পাবে, কিভাবে সেটি সংকলন হবে, এগুলো নিয়েও আপনি একটু আগে বলছিলেন, সে জায়গায় একটু যদি মতামত দেন। দেখুন, ভ্যাকসিনের ব্যাপারে আমরা আশাবাদী, আমরা ব্যক্তিগতভাবে আমিও আশাবাদী। সেরাম ইনস্টিটিউটের সাথে যে ত্রিপক্ষীয় যে চুক্তি হয়েছে সেটাতে 3 কোটি ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে, এবং 50 লাখ করে আসবে। সেই প্রেক্ষাপটে অনেকে, আমাদের একজন কলিগ বলল যে প্রাইসের ব্যাপারে, আমি যতদূর জানি যে সরকার এই মানে সেরামের সাথে গভর্নমেন্ট প্রাইসটা নেগোসিয়েশন করেছে, এবং ভ্যাকসিমকোর তারা এটা স্টোরেজ করবে, আনবে, এটা ডিস্ট্রিবিউশন গভর্নমেন্টই করবে। তো সেই প্রেক্ষাপটে আমরা যতদূর শুনেছি যে বিশ্বের যে কোনো দেশের চেয়ে এটার মূল্যটা কম থাকবে, কম মূল্যে আনবে, এটা আমি যতদূর জানি। তবে খুব গুরুত্বপূর্ণ হলো যে এই ভ্যাকসিনটা আসার পরে সরকারের প্রিপারেশন, মন্ত্রণালয়ের প্রিপারেশনটা, ভ্যাকসিনটা স্টোরেজ, এইটার ডিস্ট্রিবিউশন, এটার পরিবহন কিভাবে করবে, কারা ভ্যাকসিনটা দিবে, এবং ভ্যাকসিনটা দেওয়ার জন্য যে সমস্ত লজিস্টিক লাগবে, সিরিঞ্জ সহ অন্যান্য সামগ্রী, এটা অনেক ব্যাপক, এটার প্রিপারেশন নেওয়া, কাদেরকে দিবে সেই প্রিপারেশন নিতে হবে। যেমন অন্যান্য দেশে এটা একটা WHO গাইডলাইনে আছে, স্বাস্থ্যকর্মী, বয়স্ক লোক, শিশু, কোমরবিড পেশেন্ট, এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে ফ্রন্টলাইন ফাইটার, যেমন চিকিৎসক, আপনাদের সাংবাদিক, পুলিশ, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। এইভাবে আসলে একটা আপনার গভর্নমেন্ট, হেলথ মিনিস্ট্রি থেকে একটা গাইডলাইন তৈরি করতে হবে। তারপরে দেখেন যাদেরকে দিবে তাদের বেলায় অ্যান্টিবডি টেস্ট করতে হবে। এই অ্যান্টিবডি টেস্টের প্রিপারেশনের একটা বিরাট ব্যাপার, কারণ আপনাকে যখন দিবে আপনার অ্যান্টিবডি আছে কিনা, ইমিউনিটি আছে কিনা, কারণ ব্যাপক জনগোষ্ঠীতে এখন কোভিড আক্রান্ত হয়েছে, কার কি পর্যায়ে আছে আমরা জানি না। যে কোভিড হয়েছে হয়তো 3 মাস পরে তার ইমিউনিটিও থাকবে না, সুতরাং অ্যান্টিবডি টেস্ট করে ইমিউনিটি দেখেই, অ্যান্টিবডি দেখেই তাকে দেওয়া হবে ভ্যাকসিন, এবং 28 দিন অন্তর অন্তর 2টা ভ্যাকসিন, 2টা ডোজ দিতে হবে, একটার পর 28 দিনের পর আরেকটা। সুতরাং এইটা একটা বিশাল কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞটা আমরা লক্ষ্য করে থাকবেন যে এই কোভিড আসার পরে আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডই প্রথম দিকে এটার চিকিৎসা জানা ছিল না, প্রোটেকশন জানা ছিল না, চিকিৎসকরা যে সমস্ত প্রস্তুতি নেবে তাদের প্রোটেকশনের জন্য সেটা জানা ছিল না, বিভিন্ন অনেক আলোচনা, সমালোচনা, কোঅর্ডিনেশনের অভাব এগুলো ছিল। ঠিক এই ভ্যাকসিনটা আসার পরেও কিন্তু এটা একটা বিশাল ধাক্কা আসবে যে আপনার গভর্নমেন্ট এটার কিভাবে ফেস করবে। এই যে আমি যে কথাগুলো বললাম, এই প্রিপারেশনটা, তা আমার মনে হয় মিনিস্ট্রি এই প্রিপারেশনটা আগে থেকে এখন থেকে নিতে হবে। আপনার টার্গেট সে আমার যদি ফেব্রুয়ারি মাসেও ভ্যাকসিন আসে, তাহলে আমি যে কর্মযজ্ঞগুলো বললাম এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তা নাহলে আবার আলোচনা, সমালোচনা, সমন্বয়হীনতা, মিসম্যানেজমেন্ট হবে। সুতরাং এখন থেকে সেই টার্গেটটা নিতে হবে। তাছাড়া আমি মনে করি যে এই দেখেন বিশ্বের অন্যান্য দেশ লকডাউন, বিভিন্ন কারফিউ এগুলো দিচ্ছে, এবং রাশিয়াতে গণপরিবহন, বিভিন্ন অফিস আদালতে মাস্ক এবং গ্লোভস এইটা বাধ্যতামূলক করছে, এবং অফিস আদালতে যানবাহনে গণপরিবহন ফাইন করা হচ্ছে, সেখানে ফাইন করছে। এবং যারা একটু সিনিয়র সিটিজেন, কোমরবিড পেশেন্ট, তারা যদি অফিসিয়ালও কোনো কাজ থাকে, চাকরিও থাকে, তাদেরকে আলাদা করা হচ্ছে। তাদের অফিসিয়াল ডিউটি এটা আলাদা কমিয়ে আনা হচ্ছে, অনলাইনে করা হচ্ছে, এবং তাদের জীবনযাত্রার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস তাদেরকে আলাদা ব্যবস্থা করা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তারা করছে। তা আমাদের দেশেও আসলে সরকার এখন এই পরিকল্পনাগুলো নিতে হবে। আমার মনে হয় যেটা এটাও একটা বিশাল প্রস্তুতির ব্যাপার। আর চিকিৎসার জন্য
ধরেন আমাদের হাসপাতালগুলা গত 8-9 মাসে একটা প্রিপারেশন হাসপাতালগুলোর আছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের চিকিৎসকদেরও প্রস্তুতি আছে এবং বিগত 8-9 মাসের তাদের একটা অভিজ্ঞতা আছে। এখন ইংল্যান্ড আমেরিকায় যে কিংবা ইউরোপে যে চিকিৎসাটা হচ্ছে, যে গাইডলাইন ফলো করছে ডাব্লিউএইচওর গাইডলাইন এবং আরও কিছু গাইডলাইন ডাব্লিউএইচওর অ্যাকসেপ্টেড না কিন্তু ফলো করছে, আমাদের দেশেও কিন্তু ঠিক একই স্ট্যান্ডার্ডে চিকিৎসা হচ্ছে এবং চিকিৎসকরা সেইভাবে অভ্যস্ত এবং সেভাবে ট্রেন্ড তারা। আর যেমন ঢাকা শহরে কথা ধরেন, ঢাকা শহরে এর আগে প্রথম দিকে 3টি কি 4টা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল, এখন প্রায় 22টা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে এবং সারা দেশের প্রায় অনেক হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে, যেটা নাকি অক্সিজেনটা খুব গুরুত্বপূর্ণ এই চিকিৎসার ক্ষেত্রে। হাই ফ্লো নেজাল ক্যানোলা, বাইপেপ মেশিন, সিপেপ মেশিন, এগুলো এখন প্রায় সব হাসপাতালেই আছে এবং উপজেলা পর্যন্ত আছে এগুলা। সুতরাং এখানে গভর্নমেন্টের প্রস্তুতিটা, আগের ডাক্তারদের প্রস্তুতিটা আছে। এখন সরকারের যেটা করতে হবে যে পিপি এবং অন্যান্য সামগ্রী যেগুলো আছে এগুলা এখন থেকেই সাফিসিয়েন্ট তৈরি করে রাখতে হবে, মানসম্পন্ন পিপি তৈরি করে রাখতে হবে, যে সাথে সাথে এগুলা যাতে যে কোনো সময় সাপ্লাই দেওয়া হয়। তাছাড়া এই কোভিড চিকিৎসার জন্য যে সময় ওষুধপত্র আদি মেডিসিন যেগুলো আছে এবং যে সমস্ত কোম্পানি এই ওষুধগুলো প্রস্তুত করে, এখন থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া উচিত পর্যাপ্ত পরিমাণ ওষুধ যাতে ম্যানুফ্যাকচার করে এবং সেটা মজুদ রাখে। সুতরাং এই প্রস্তুতিগুলো যদি নেওয়া হয়, পাশাপাশি যদি সতর্কতামূলক কার্যক্রমও করা হয়, যেমন গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করছে নো মাস্ক নো সার্ভিস, এইটা একটা বাস্তবে রূপ দিতে হবে। যেমন দেখেন খুলনার কথা দেন, খুলনায় প্রশাসন তারা স্বাস্থ্য প্রশাসন এমনি প্রশাসন মিলে তারা যে অভিযানটা চালিয়েছে, এখন যতদূর আমরা জানি যে প্রায় 75% মানুষ মাস্ক পরে, এটা কিন্তু এই অভিযানের জন্যই হচ্ছে এবং এই অভিযানটা সারা দেশেই চালাতে হবে। সারা দেশে যদি অভিযান, সরকার কিন্তু বলছেন যে এটা মানে জোরাজোরি কিছু নেই, তারা সময় দিয়েছেন, কিন্তু 8 মাস কিন্তু কম সময় নয়। দেখুন আমরা এই 8-9 মাসের অভিজ্ঞতা থেকে বলছি যে এইটা ছেড়ে দিলে হবে না, জনগণের স্বাধীনতা দিলে হবে না, এইটা অনেকে মানছে না। সুতরাং এখানে আমাদের এক্সাম্পল যে খুলনাতে একটু স্বল্প চাপ প্রয়োগ কিংবা বল প্রয়োগ কিংবা আইনের আওতায় নিয়ে আসার জন্য মাস্ক পরা বেড়ে গিয়েছে এবং এইটা অ্যাপ্লাই করতে হবে, কিছু আইনের প্রয়োগ করতে হবে সবার স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, এটা করতে হবে। এটা করলেই দেখবেন যে এই মাস্ক পরাটা সবাই পরবে, সোশ্যাল ডিস্টেন্সিং, ঘন ঘন হাত ধোয়া, এইটা কিন্তু এটা এখন কিন্তু অনেকেই সেটা অভ্যস্ত হয়ে যাচ্ছে। একটা ক্লাস আমাদের দেশের একটা ক্লাস কিন্তু এটা করছে, পারফেক্টলি করছে। এবং আমরা উদাহরণস্বরূপ চায়না সম্পর্কে আমরা যদি বলি, চায়নাতে কিন্তু কোভিড এর আগে থেকেই তারা মাস্ক পরিধান করে, সব সময় তারা পরিধান করে, তো সেটি কঠিন কিছু নয় আসলে। আমাদের দেখেন এই ঢাকা আর চট্টগ্রাম, এই দুইটা জায়গায় আমরা লক্ষ্য করছি বিগত সময়ে খুব করোনার প্রাদুর্ভাব ছিল। এখন এই ডিভিশনাল শহরগুলোও যদি এখন এই অভিযানগুলো চলে, খুলনায় শুরু হলো, তাহলেও কিন্তু এটা একটা মেসেজ চলে যাবে, সারা দেশেই প্রভাব পড়বে। কিন্তু এটা খুব কারেক্টলি আমি বলতে চাই এবং এটা আসলেই শঙ্কার ব্যাপার। সেকেন্ড ওয়েভ, ডক্টর লেলিন চৌধুরী যেটা বলেন, সেকেন্ড ওয়েভ আসুক বা না আসুক, এখন ওয়েভের যে পর্যায়ে আছে, ফার্স্ট ওয়েভে যদি ধরেন এখন যে পর্যায়ে আছে, শীতের সিজন, শীতটা যখন আরেকটু জায়গা বসবে, তখন এই শীতের জন্য যে অসুখগুলো হয়, রেসপিরেটরি ডিজিজ যেগুলো হয়, ঠিক এই পরিমাণও যদি আক্রান্ত হয়, এই ওয়েভ যদি থাকে, তাহলে এই রোগীগুলোর মধ্যে যদি একটা অংশ আক্রান্ত, এরা কিন্তু নির্ঘাত মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে এদের জন্য। সুতরাং এই জন্য আমাদের সতর্ক হতে হবে। গভর্নমেন্টের যে মেসেজ, মাননীয় প্রধানমন্ত্রীর যে মেসেজ, এটা আসলে খুবই কারেক্টলি উনি মেসেজ দিয়েছেন যে এই শীতের সময় আমাদের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে, মৃত্যু ঝুঁকি আছে, সেই জন্য সবাই আসলে সচেতন হওয়া উচিত। আমরা আবার ওই আলোচনায় ফিরবো, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে তারপরে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সার্বিক যে করোনা সংক্রমণের নতুন আবারও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, রেকর্ড হচ্ছে, অনেক দেশে আক্রান্তের সংখ্যা
খুবই বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের অবস্থান আমরা সকলেই জানি, এবং সেই জায়গায় আমাদের সতর্কতা করণীয় জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম। বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম অধ্যাপক ডক্টর এম এ আজিজের। এবারে একটু সংযুক্ত হতে চাইবো ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর লেলিন, আপনি শুনছিলেন যে অধ্যাপক আজিজ যেটি বলছিলেন যে অবশ্যই প্রতিষেধকের জায়গায় আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে কিভাবে আরো বেশি সংখ্যক প্রতিষেধক আমরা দেশে আনতে পারি। আমরা প্রাথমিকভাবে অবস্থায় যেটি জানছি গণমাধ্যমে যে 3 কোটি ভ্যাকসিন পাওয়ার একটা সম্ভাবনার জায়গা আছে, সেটি যথেষ্ট কিনা বা আসলে কিভাবে সেটি প্রয়োগ করব, ভ্যাকসিনটি কিভাবে সংরক্ষণ করব, এখন থেকে সেই প্রস্তুতি রাখছি কিনা, এবং সেই সাথে মন্ত্রণালয়ের সাথে আমাদের বিশেষ করে যে যারা চিকিৎসা সেবা সম্পৃক্ত আছেন তাদের সমন্বয়ের জায়গাটি নিয়ে অনেক সময় অনেক আলোচনা হয়। এই জায়গাগুলো একটু আলোচনা শুনতে চাইবো। ধন্যবাদ। বন্ধুবর ডক্টর আজিজ যথার্থই বলেছেন যে সামনে ভ্যাকসিন যদি আসবে তাহলে তার কিভাবে ব্যবহার করব এর একটি পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটা কিভাবে করতে হবে? নিশ্চিতভাবে স্বাস্থ্য বিজ্ঞান সম্মত পরিকল্পনা। ঠিক এই জায়গাটা আমাদের ভয় রয়েছে। ধরুন, করোনা সংক্রান্ত কার্যাবলী পরিচালনার জন্য একটি জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি রয়েছে, যেখানে নানা ধরনের বিশেষজ্ঞদের সমন্বয় ঘটেছে, এবং আমাদের প্রত্যাশা ছিল তাদের প্রদত্ত সুপারিশ অনুযায়ী করোনা প্রতিরোধী কার্যক্রমটা পরিচালিত হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে সেরকম না হয়ে এটি মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত হচ্ছে। যেমন ধরুন, প্রায় মাস তিনেক আগে করোনার টেস্টের জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্ট সহ আরো কিছু বিজ্ঞান ভিত্তিক সুপারিশ করা হয়েছিল। সেটা কিন্তু আজকের দিন পর্যন্ত সেটি কিন্তু বাস্তবায়িত হয়নি। করোনা সংক্রমণের সাথে চিকিৎসা সেবার একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এবং আমরা জানি গত 20শে অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ইনোভেশন টিম তৈরি করেছে স্বাস্থ্যসেবার গুণগত মান পরিবর্তনের জন্য। স্বাস্থ্য সেবার সাথে, চিকিৎসা সেবার সাথে কারা যুক্ত? স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে যারা পড়াশোনা করেছে, অভিজ্ঞ বিশেষজ্ঞ তারা, তার মানে নানা ধরনের ডাক্তার। দুর্ভাগ্যক্রমে সেই 15 কমিটির ইনোভেশন টিমের একজন চিকিৎসকও নাই। তার মানে বাংলাদেশের মানুষের চিকিৎসাকে আমলারা দিতে চায়, সেখানে সচিব দিয়ে পরিপূর্ণ রয়েছে। যে কারণে আমরা ভয় পাই যে যখন এই ভ্যাকসিনটি আসবে, এটি আবার আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব এবং সেই কাজটি করে তারা আরেকটি নূতন ভজকট, নূতন সমস্যা তৈরি করে কিনা। এ কারণেই আমরা প্রথম থেকে বলছি যে করোনা বিরোধী কার্যক্রম এটি স্বাস্থ্য বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত হোক। কারণ যে কাজটি করার জন্য যে বিশেষজ্ঞ দরকার তাদেরকে সেখানে কাজে লাগানো দরকার। যদি এটি অর্থনীতির বিষয় হতো, নিঃসন্দেহে অর্থনীতিবিদরা কাজ করত। যদি এটি প্রকৌশলীর বিষয় হতো, নিঃসন্দেহে প্রকৌশলীরা কাজ করত। যেহেতু এটি স্বাস্থ্য বিজ্ঞানের সাথে যুক্ত, তাহলে স্বাস্থ্য বিজ্ঞানের যতগুলো শাখা আছে সবগুলো শাখার বিশেষজ্ঞদের নিয়ে এই কাজটি পরিচালিত হওয়া দরকার। শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেকগুলো দেশেই দেখেছি আমরা আমলাতন্ত্রের সাথে বিজ্ঞানের একটি দ্বান্দ্বিক অবস্থান। আমরা দেখেছি যেসব দেশ আমলাতন্ত্রকে গ্রহণ করেছে, বিজ্ঞানকে অবহেলা করে, তারা বেশি ভুগেছে। আমাদের এখানে লক্ষ্য করবেন যে করোনাকে প্রতিরোধের ব্যাপারে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং মন্ত্রণালয়ের তরফ থেকে চমৎকার তৃপ্তির ঢেকুর তোলা সাফল্যের কাহিনী প্রচার করা হয়। কিন্তু আমি সবিনয়ে বলছি, তারা যে কাহিনীটি প্রচার করে এটি বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না। আজকের দিন পর্যন্ত পৃথিবীর 219টি দেশ এবং অঞ্চলে করোনার সংক্রমণ ঘটেছে। এর মধ্যে 25টি দেশ এবং অঞ্চলে কোনো মানুষ মারা যায়নি। 6টি দেশ এবং অঞ্চলে একজন করে মানুষ মারা গিয়েছে, এবং 10 জনের কম মারা গিয়েছে এমন দেশের সংখ্যা 22। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায়, ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 17 থেকে 24-এর মধ্যে ওঠানামা করছে। দেখুন, পৃথিবীতে আমাদের মতো দেশ একটা হচ্ছে কম্বোডিয়া, কোনো মানুষ মারা যায় নাই। মঙ্গোলিয়া, কোনো মানুষ মারা যায় নাই। ভুটান, কোনো মানুষ মারা যায় নাই। শ্রীলঙ্কায় কজন মানুষ মারা গিয়েছে? 53 জন মানুষ মারা গিয়েছে। থাইল্যান্ডে 60 জন মানুষ,
মালয়েশিয়া 306 জন মানুষ এবং সাউথ কোরিয়াতে 492 জন মানুষ। সেখানে বাংলাদেশের মতো দেশে 6200-র মতো কাছাকাছি মানুষ সরকারিভাবে যে মৃত্যুর কথা বলা হয় সেটা কিন্তু প্রতিরোধযোগ্য মৃত্যু। আমরা বলি প্রতিরোধযোগ্য যদি একটি মৃত্যুও ঘটে মানুষের, সেটিও দুঃখজনক, কারণ তাকে থামানো যেতে পারত। অতএব আমরা দেখলাম গত পরশুদিনই স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলেছেন যে করোনায় বাংলাদেশে মৃত্যুর হার সবচেয়ে কম, নিম্নতম। আমরা অবাক হয়ে যাই, যেখানে আমাদের প্রতিবেশী আমাদের মতো দেশে কোনো মানুষ মারা যায় নাই, কোথাও মৃত্যুর হার একের অনেক অনেক কম। তারপরে উনি বলছেন, এ কারণেই আমরা প্রত্যাশা করব যখন ভ্যাকসিন আসার কথা হচ্ছে, ভ্যাকসিনকে কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, মানুষকে দেওয়া হবে, তার একটি স্বাস্থ্য বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা করা হোক এবং একই সাথে করোনা প্রতিরোধের বর্তমানে যে কার্যক্রম তার সবগুলোই স্বাস্থ্য বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হোক। এবং একটি জিনিস বোঝা উচিত, যার যে কাজ তাকে সেটি করতে দিতে হবে। এই করোনা প্রতিরোধের কাজটি প্রধানত স্বাস্থ্য বিজ্ঞানীদের, যার মধ্যে মূলত নানা ধরনের ডাক্তার, সেই রোগতত্ত্ববিদ হোক অথবা মেডিসিনের ডাক্তার হোক অথবা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হোক অথবা শিশু রোগ বিশেষজ্ঞ হোক, সবাইকে সম্মিলিত করে যে কারিগরি উপদেষ্টা কমিটি রয়েছে তাকে সক্রিয় করতে হবে, তার দিক নির্দেশনায় দেশের এই কাজটি পরিচালনা করতে হবে। দেখুন, যখন আমরা বলি 8 মাস পার হয়ে যাওয়ার পরে করোনার প্রথম ঢেউটি আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি, এটি কিন্তু কোনো সাফল্যের গৌরব গাথা নয়, এটি ব্যর্থতার কাব্য। কারণ এরকম এক নাগারে 8 মাসের বেশি প্রথম ঢেউ চলছে, এমন নজির আমাদের মতো অবৈজ্ঞানিক স্বাস্থ্য বিজ্ঞানকে পাশ কাটিয়ে যে দেশগুলো করোনা প্রতিরোধী কার্যক্রম গ্রহণ করেছে সেখানেই শুধুমাত্র এই কাজটি হচ্ছে। এই কারণেই বলবো যে এটিকে স্বাস্থ্য বিজ্ঞান এবং স্বাস্থ্য বিজ্ঞানের সাথে যুক্ত যারা চিকিৎসক তাদেরকে কাজটি পরিচালনা করতে দেওয়াটাই যথাযথ হবে, মানুষের জন্য কল্যাণকর হবে, দেশের মানুষের ভোগান্তি কমবে, মৃত্যু কমবে, সম্পদেরও হানি কম হবে। জি জি ডক্টর আলীন, আপনাকে অনেক ধন্যবাদ। সাদেক আহমেদ শওকতের সাথে সংযুক্ত হতে চাই। সাদেক, আপনি শুনছিলেন, আমরা শেষ দিকে আলোচনায় চলে এসেছি এবং সার্বিক পরিকল্পনার জায়গায় সমন্বয়ের কথা অবশ্যই আমরা শুনছিলাম। আপনার কাছ থেকে যেটি শুনতে চাইব যে আমরা জানি যে শীত মৌসুমে আসলে সাধারণ যে রোগগুলো আসলে দেখা দেয় সেগুলো এখন করোনা পরিস্থিতিতে হয়তো বা অনেকটাই চিন্তার বিষয় বা সতর্ক থাকতে হবে অনেক বেশি। এবং আমাদের দেশে ডাক্তারদের পরে ফার্মাসিস্টদের যে প্রভাব বা তাদের যে কর্মকাণ্ডগুলো যেগুলো এখনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, যারা বড় একটা ভূমিকা চিকিৎসা সেবা আপনাদেরও রয়েছে বা আরো বাড়ানো যেতে পারে, সেই জায়গাগুলো একটু মতামত দিয়ে শেষ করবেন। ধন্যবাদ। লেলিন স্যারের কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। এখানে কিন্তু আমাদের স্যার আছেন, আজিজ স্যার আছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার কথা চিকিৎসকের মধ্য থেকেই আসলে আমরা বেশি শুনি। স্বাস্থ্য ব্যবস্থা বলতে খালি শুধুমাত্র চিকিৎসক না, এর বাইরে যে ফার্মাসিস্টও জড়িত, এটা আমার মনে হয় যে তারা মাঝে মাঝে ভুলে যান। দুঃখ করে বলি এটা। বাট আলটিমেটলি আজিজ স্যার সহ যারা আছেন বর্তমান সচিব এবং নেতৃত্ববৃন্দ আছেন চিকিৎসকদের, তারা অবশ্যই আমাদের সাথে কাজ করছেন এবং বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগের ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছেন আমাদের সাথে। সরকারকে বিভিন্ন সময়ে তারা দাবি তুলছেন। তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে 23শে সেপ্টেম্বর 3টি গেজেট প্রকাশ হয়, যেখানে প্রজ্ঞাপন হয়, যেখানে ফার্মাসিস্ট নিয়োগের কথা বলা হয়েছে, গ্রাজুয়েট ফার্মাসিস্ট। অবশ্যই ঔষধ বিজ্ঞানী বলতে যাকে বোঝানো হয় তিনি হচ্ছেন ফার্মাসিস্ট। অবশ্যই রোগের প্রধান যারা রোগ বিজ্ঞানী তারা হচ্ছে চিকিৎসকরা অবশ্যই রোগ নির্ণয় করবে। আজকে আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের দুর্ভাগ্য, আজকে চিকিৎসকরা লড়ছে, নার্সরা সেবা দিচ্ছে। চিকিৎসকদের দুইভাবে কাজ করতে হচ্ছে, কিন্তু চিকিৎসকদের আসলে যত মূল্যায়ন থাকা দরকার ছিল সেই মূল্যায়নটা তারা পাচ্ছে না। এখানে শুধু একটা কথা বলি যে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে আপনি টোটাল মূল্যায়ন করেন তাহলে অবশ্যই একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট বাধ্যতামূলক ছিল হসপিটালে থাকা। কিন্তু আগের দিনের চিকিৎসকরা হোক
অথবা সরকারগুলো হোক, তারা কখনোই চিন্তা করে নাই যে টোটাল স্বাস্থ্য ব্যবস্থাটা কত সুন্দর হতে পারে। চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট, প্যাথোলজিস্ট সব মিলিয়ে কিন্তু একটা স্বাস্থ্য ব্যবস্থা। আপনি একটাকে ছাড়া আর একটা বাদ দিলে কখনোই একটি প্রপার স্বাস্থ্য ব্যবস্থা হয় না। আমি আবার বলে দিই, হয়তো ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন পাবো। সেই ভ্যাকসিনে ফার্মাসিস্টের রোলটা হচ্ছে সবচেয়ে বেশি। কারণ এটার ব্যাপারেই দেখতে হবে যে অ্যাডভার্স ইভেন্ট কতটুকু হয়, ডোজটা কিভাবে মেনটেন করছে। এই জিনিসগুলো যখন ফার্মাসিস্টের কাজটা যদি আপনি এখানে কিন্তু আপনি লুকায়িত করতে পারবেন না। এখন পর্যন্ত সরকার সেই উদ্যোগটা নিয়েছে কিনা সরকারিভাবে তাদেরকে ট্রেন আপ করা, সেই ফার্মাসিস্টদেরকে নিয়ে ট্রেন আপ করে দেন তাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। আমাদের তো অবশ্যই ভ্যাকসিন আসবে। আমি ঔষধ বিজ্ঞানী ফার্মাসিস্টদেরকে সাধুবাদ জানাই। ইনশাআল্লাহ যেভাবে তারা ঔষধের সরবরাহ রেখেছেন গত 9 মাসে, ইনশাআল্লাহ সামনের যে আমাদের যে ক্রাইসিস সিচুয়েশন আল্লাহ না নিয়ে আসুক, তারপরে যদি আসে তাহলে অবশ্যই বাংলাদেশের ফার্মাসিস্টরা ঔষধ শিল্পে অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমি আরেকটি আসলে ইসের কথা, ভ্যাকসিনের কথা আস্তে আস্তে আমি একটু ইনফরমেশন দিতেই চাই। গ্লোব বায়োটেকের কথা আমরা আসলে ভুলে যাচ্ছি। দেশি বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন গ্লোব বায়োটেকও কিন্তু চেষ্টা করছে, এবং গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ইনশাআল্লাহ বাংলাদেশে আসবে বলে আমরা বিশ্বাস করি। তারই সাথে আপনারা জানেন যে 2 জন বাংলাদেশে বিজ্ঞানী রয়েছেন যারা ন্যাসভ্যাক নিয়ে অলরেডি কাজ করেছেন। একজন হচ্ছেন ডক্টর ফজলে আকবর এবং আরেকজন হচ্ছেন অধ্যাপক ডক্টর মামুনুল মাহতাব স্বপ্নিল। তাদের তৈরি ন্যাসভ্যাক কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। এখন পর্যন্ত বাংলাদেশে এটি এখনো এটা মার্কেটিং পায়নি, বাট তারা কিন্তু একটা স্টাডির কথা বলেছেন, যে স্টাডিটা রয়েছে যে এটি কোভিডেও কাজ করতে পারে। তারা কিন্তু এভাবে একটি কথা বলেছেন। যেমন ন্যাসভ্যাকে আমি একটু ইনফরমেশন দিতে চাই যে ন্যাসভ্যাক ইনেট ইমিউনিটি মডুলেটর হিসেবে কিন্তু কাজ করছে, এবং এটা কিন্তু কিউবাতে অলরেডি কিন্তু পরীক্ষা হয়েছে। এবং আরেকটি দেখবেন যে কোভিডে ন্যাসভ্যাকের কার্যকারিতা রয়েছে, তার একটি কিন্তু বৈজ্ঞানিক ট্রায়ালও আন্তর্জাতিক জার্নালে খুব শীঘ্রই কিন্তু ওনারা পাবলিশ করবেন বলে আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। এবং আরেকটি জিনিস হচ্ছে কোভিডের প্রি এবং পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সে ন্যাসভ্যাক খুব ভালোভাবে কাজ করবে। আমি জাস্ট এটা বললাম এই জন্য যে আপনি বাংলাদেশের যারা বিজ্ঞানী রয়েছেন তাদেরকে আপনি ফেলে দিতে পারেন না। তারা এদেরকে সাহচর্য করলে এবং এদেরকে যদি আমরা দেখাশোনা করি এবং সাহায্য করি, তাহলে আমার মনে হয় যে তাদেরও কিছু দেয়ার আছে বলে আমরা বিশ্বাস করি। আর সব পরিশেষে ইনশাআল্লাহ আমরা মুক্ত পাবো ইনশাআল্লাহ, কিন্তু সেক্ষেত্রে মানুষের অবশ্যই সচেতনতা দরকার। সরকারের পাশাপাশি অবশ্যই আমরা মানুষ সচেতন থাকবে, ঘরে যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে চলা দরকার অবশ্যই সেটা আমরা চলবে মেনে বলে আমরা চলবো। বিশ্বাস। ধন্যবাদ আপনাকে সাদেক আহমেদ সৈকত। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, স্টুডিওতে আবার ফিরতে চাইব। ডক্টর এম এ আজিজ, আমরা সমন্বয়ের জায়গাটা অবশ্যই বাড়াতে চাই। আমরা সকলে মিলিয়ে আসলে এই মহামারীকে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের জনগণকে, প্রত্যেকটি নাগরিককে সচেতন হতে হবে, মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তার সাথে সাথে চিকিৎসা সেবার জায়গাটি যেন আমরা ত্বরান্বিত রাখতে পারি। সামনে যদি অবশ্য বৈশ্বিক অবস্থানটি আরও খারাপ হয়, বাংলাদেশের অবস্থান খারাপ হয়, আমাদের সমন্বয় অত্যন্ত প্রয়োজন। আমাদের মন্ত্রণালয় বলি, চিকিৎসক সমাজ বলি, ফার্মাসিস্ট বলি, নার্স বলি, সকলের সমন্বয় করে আসলে কিভাবে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব সেই জায়গায় প্রত্যাশা দিয়ে যদি শেষ করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আগের মানে আলোচক ঠিকই বলেছেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আসলে শুধু চিকিৎসক না, সবাই মিলেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সেইভাবেই আসলে স্বাস্থ্য ব্যবস্থা চলছে। আপনার সাথে আমি একমত যে আগামী সেকেন্ড ওয়েভ মোকাবেলায় আমাদের সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, চিকিৎসক সমাজ, নার্স, ফার্মাসিস্ট, কর্মকর্তা কর্মচারী সবাই মিলেই কাজটা আমরা যেহেতু করি, এইটার মধ্যে সমন্বয় থাকতে হবে। সমন্বয় না থাকলে হবে না। আমরা দুঃখজনক হলেও যে আমরা বিগত সময়ে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা দেখেছি। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে মন্ত্রণালয়ের অফিসারদের আগ্রাসন দেখেছি, চিকিৎসকরা বিক্ষুব্ধ সেটা দেখেছি, চিকিৎসকরা আন্দোলনে যেতে চাচ্ছে, প্রকৃতি আন্দোলনে যেতে চাচ্ছে, আমরা লক্ষ্য করছি। সেই ব্যাপারটা রাজনৈতিক সরকারের গুরুত্ব দিতে হবে। দেখুন, একটা এক্সাম্পল দিই, আমি কয়েকদিন আগে একজন প্রবীণ অধ্যাপকের একটা লেখা দেখলাম, সেটা আমার আগে জানা ছিল না, যে
30 জন অ্যাডমিন ক্যাডারের মৃত্যুবরণ করেছে এই করোনাতে। আর আমাদের চিকিৎসক অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রায় 170-এর মতো। সেখানে 30 জনই তাদের সরকারি যে প্রণোদনা বেনিফিট তারা পেয়েছে। আর চিকিৎসকদের মধ্যে প্রথম যে শহীদ হয়েছিল সে শুধু পেয়েছে। তার মানে তাদের নিজের হাতের যেহেতু কাজটা থাকে, তারা 30 জনে পেয়েছে। সুতরাং এই যে বৈষম্য, এইটা আসলে এটা আমি মনে করি যে চিকিৎসকদের ভিতরে অন্যান্য ফ্রন্টলাইন ফাইটার যারা আছে তাদের মধ্যে এটা একটা ক্ষোভের সৃষ্টি হবে, নেতিবাচক প্রভাব পড়বে। এই জায়গাটায় আসলে মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা আসলে কাজটা বেশি করা উচিত। কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্মকর্তারা অতি কথনে ব্যস্ত, কথা বেশি বলে, কাজ তেমন করে না, কাজটা কম করে, কথা বেশি বলে। সেই জায়গাটায় আমার মনে হয় রাজনৈতিক সরকারের দৃষ্টি দেওয়া উচিত। তবে আমরা বিশ্বাস করি যে বিগত সরকারের ডক্টর লেলিন চৌধুরী যা বললেন, আমরা আশাবাদী। আমরা বিগত সময়ে অন্যান্য যে কোনো দেশের তুলনায়, আমাদের যে ঘনবসতিপূর্ণ দেশ সেই তুলনায়, আমাদের উন্নয়নশীল দেশ সেই তুলনায় আমরা কোভিড নিয়ন্ত্রণে আমি মনে করি যে আমরা যে একদম সফল না তা না, আমরা অনেকাংশেই সফল। আমাদের অনেক দেশের তুলনায় আমাদের সর্বোচ্চ কম না হলেও অনেক দেশের তুলনায় মৃত্যুর হার আমাদের কম এই সাউথ এশিয়ান। নানা সীমাবদ্ধতা আমাদের আছে, বিভিন্ন সীমাবদ্ধতা, এটা আমি অস্বীকার করছি, আমাদের নয়, সারা বিশ্বেই দেখছি, সারা বিশ্বে আছে। সুতরাং যারা উন্নত বিশ্বের দেশ তাদের তো এরকম হওয়া একেবারেই অসহায় হয়ে গেছে, তাদের তো এত মৃত্যুর সংখ্যা থাকার কথা ছিল না। সুতরাং কোথায় মৃত্যু বেশি কোথায় কম এইটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। তাদের পপুলেশন ডেনসিটি, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের সতর্কতা সচেতনতা সব মিলিয়ে আসলে নির্ভর করে। কিংবা সেই ভাইরাসের ইফেক্টিভিটি কোন দেশে, ক্ষমতা কত, ভাইরাসেরও বিভিন্ন ভেদাভেদ আছে, সব মিলিয়েই কিন্তু নির্ভর করে এটা। কিন্তু আমি বলতে চাই যে আমাদের দেশের সরকারের যে প্রস্তুতি, মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত উদ্যোগ নিয়েছেন দেশের নিয়ন্ত্রণের জন্য, বৈশ্বিক নিয়ন্ত্রণের জন্য, এগুলো অনেক ক্ষেত্রে প্রশংসনীয়। বিশ্বের অনেক দেশ থেকে প্রশংসা করেছে আমাদের এই সফলতার ক্ষেত্রে, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সুতরাং আমরা আশাবাদী যে আগামী দিনে সেকেন্ড ওয়েভ মোকাবেলায় যদি মন্ত্রণালয়ে কোঅর্ডিনেশনটা ঠিক মতো থাকে অধিদপ্তর চিকিৎসকদের সাথে কিংবা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে, তাহলে আমি মনে করি যে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। সেকেন্ড ওয়েভ আমরা মোকাবেলা করতে হবে এবং আমাদের কথা কম বলে কাজটা বেশি করতে হবে। তাহলে আমি মনে করি যে আমরা সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারবো। আমরা প্রত্যাশা রাখছি অবশ্যই আমাদের এই যুদ্ধ আসলে সকলের, এই যুদ্ধ শুধু একার সরকারের নয়, চিকিৎসক সমাজের নয়, নাগরিকের নয়, এটি বৈশ্বিক একটি সমস্যা। সকলকে মিলিয়ে আসলে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। প্রথম প্রতিরোধটি হতে পারে মাস্ক, হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা। সেই জায়গাগুলো আমরা সতর্ক থাকব, সরকারকে সহযোগিতা করব, সবাই মিলে আমরা যারা অন্তত দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সেটা কোঅর্ডিনেশনের মাধ্যমে সুন্দর একটি ব্যবস্থাপনায় আমরা সামনের দিনগুলো মোকাবেলা করতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম এ আজিজ, ধন্যবাদ ডক্টর লেনি চৌধুরী এবং ধন্যবাদ সাদেক আহমেদ সৈকত। তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এভিল 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন।